আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্ট দুটির একটি কমন চ্যাপ্টার হলো লিজ ফাইন্যান্সিং, যেটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে আবার ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং নামে দিয়া। আর এটা এর প্রথম ক্লাস। এই ক্লাসে বেসিক নিয়ম সহ একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, যেটা করলে এই চ্যাপ্টারের 95% নিয়ম শেখা হয়ে যাবে এবং 10 নম্বর কনফার্ম পাবেন ইনশাআল্লাহ। যেটা অন্যান্য স্যারেরা 5টা ক্লাসে শেখাবে, সেটা যদি একটি ক্লাসে শেখায় তাহলে ক্লাসটা একটু বড় হবে, এটাই স্বাভাবিক। তাই ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখবেন এবং 5টা ক্লাসের জায়গায় 3টা ক্লাসের সময় দিয়ে সব পড়া মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা মেইন টপিকে চলে যাই। আমরা যেহেতু ব্যবসায়ের স্টুডেন্ট, তো লিজের অঙ্কগুলা ব্যবসায়ের সাথে সম্পর্ক কি এটা আগে জেনে নিই। ধরুন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেখানে একটা মেশিন প্রয়োজন যার দাম 8,000 টাকা। এখন আপনার হাতে কোনো টাকাই নেই, কিন্তু মেশিনটাও কেনা প্রয়োজন ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে। তো আপনি এটা টাকা ছাড়াই আপনার দুইভাবে কিনতে পারবেন, লিজ নিয়ে আর হচ্ছে ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি ঋণ করে বা লোন করে সেই টাকা দিয়ে কিনতে পারবেন। লোন করলে 1 বছর পর পর কিস্তি দিতে হবে, লিজ নিলেও 1 বছর পর পর কিস্তি দিতে হবে, টাকাটা দিতে হবে। 1 বছর দিতে গেলে 1 বছর ভেতরে আপনার হাতে টাকা আসবে, সেই হিসাবে দুইটাই নেওয়া যাচ্ছে 1 বছরের ভেতরে। তো লিজ অপশন কি আর বাইং অ্যান্ড ব্রয়িং অপশন কি ডিটেলসে একটু জেনে নেই। লিজ অপশন হলো কোনো ব্যবসায়িক সম্পদ, এটা যেমন একটা যন্ত্র ব্যবসা প্রতিষ্ঠান চালাতে লাগতেছে, এটা ব্যবসায়িক একটা সম্পদ। তার ভেতরে মেশিন থাকতে পারে, গাড়ি থাকতে পারে, অফিস থাকতে পারে। অফিস ভাড়া নেয় না অনেকে, নিজের অফিস ছাড়াও তো ব্যবসা প্রতিষ্ঠান চালায়। তো এটা ভাড়া বা লিজ নেওয়ার পদ্ধতি, এটা হচ্ছে লিজ অপশন। যেখানে ব্যবহারকারীকে বলে লিজই। তো ব্যবহারকারী যে লিজটা নিচ্ছে বা ভাড়াটা নিচ্ছে সে হলো লিজ গ্রহীতা, আর যে লিজ দিচ্ছে যার গাড়িটা বা মেশিনটা সে হচ্ছে লিজ দাতা। যে নিবে সে গ্রহীতা, যে দিবে সে লিজ দাতা। এই দুইটা শব্দ আপনাদের ভালোভাবে দেখে নিতে হবে। প্রশ্নে, অধিকাংশ প্রশ্নে এই দুইটা থাকবে, সবসময় থাকবে। এটা আপনার আইডেন্টিফাই করে নিতে হবে যে লিজি কি আর লেজর কি। যার জিনিস সে হচ্ছে লিজ দাতা, সে লিজ দিবে বা ভাড়া দিবে, আর যে গ্রহণ করবে ব্যবহার করবে সে হচ্ছে লিজ গ্রহীতা। নিয়মিত বা নির্দিষ্ট সময় পর পর ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য, ধরুন আপনি 5 বছরের জন্য নেবেন, তাহলে 5 বছর ভাড়ার বিনিময়ে বাৎসরিক একটা ভাড়া, বা প্রতিদিনের জন্য 1 মাসের জন্য ভাড়া নিলেন, প্রতিদিন আপনি ভাড়া দিলেন। তো একটা নির্দিষ্ট সময়, যেটাকে নির্দিষ্ট সময় বলে, যে কোনো সময় হতে পারে, সময়ের জন্য। সম্পদ, ব্যবহারের অধিকার নেওয়া। এই যে গাড়িটা আপনার লিজ নিচ্ছেন, এই গাড়িটা সম্পদ, এটা ব্যবহারের অধিকার নিয়ে নিচ্ছেন আপনি এই কিস্তির মাধ্যমে একটা পেমেন্ট দিয়ে, ভাড়া দিয়ে। এতে যে লিজ নেয় সে মালিক হতে পারে না। আপনি যে ভাড়া নিচ্ছেন, গাড়িটা আপনি চালাচ্ছেন, মানে তো আপনি তার মালিক না, আপনি শুধু তা ব্যবহার করবেন। আর মালিকানা ইজারাদাতা কাছে থাকে। যে ইজারাদাতা বা যে লিজ দিচ্ছে সেই হচ্ছে প্রকৃত মালিক। আপনি যদি 5 বছর ওটা গাড়িটা ব্যবহার করেন, 5 বছর পর মালিকানা যে লিজ দিবে তারই থেকে যাবে এটা। তো এটা হচ্ছে লিজ। আর বাইং আর ব্রয়িং অপশনটা কি? এই দুইটা অপশন মিলেই এই চ্যাপ্টারের মেইন অঙ্ক, যে কারণে এই দুইটা মেইন টপিক ভালোভাবে একটু বুঝতে হবে। এটাতে এই কারণে সময় দিচ্ছি একটু। বাইং আর ব্রয়িং অপশন হলো কোনো ব্যবসায়িক সম্পদ, ওই একই রকম মেশিন, গাড়ি, অফিস ভবন, যে কোনো আপনি একটা ক্রয়ের জন্য লোন নেওয়া। আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনি লোন নিয়ে এটা কিনবেন এবং সেই লোনকৃত টাকা দিয়ে কিনে মালিকানা নিজের করে নেওয়া। এটা নিলে কিন্তু আপনি মালিক হচ্ছেন না, 5 বছর ব্যবহার করার পরে আবার গাড়ি ফেরত দিতে হচ্ছে। কিন্তু লোন করে নিলে আপনি কিনে নিচ্ছেন, কিন্তু লোন করে নেওয়ার পরে নেওয়ার জন্য আপনাকে ব্যাংকে সুদ দিতে হচ্ছে। পরবর্তীতে ব্যাংক থেকে লোন নেওয়া যে টাকা, এটা কিস্তিতে পরিশোধ করতে হয়। এখন প্রত্যেকটা প্রশ্নে দেয়া থাকবে যে লিজ বৎসরে বা বার্ষিক এত টাকা করে দিতে হবে। প্রত্যেক বছরে যদি 2,000 টাকা, ধরুন যে যন্ত্রটার দাম 8,000 টাকা, কিন্তু লিজ নিলে 5 বছরের জন্য নিচ্ছেন, 5 বছরে আপনাকে 2,000 করে
পেমেন্ট করতে হবে, এটাই হলো কিস্তি। তো 2000 করে যদি কিস্তি দেন লিজের, তাহলে 5 বছরে 10,000 দিতে হচ্ছে। কিন্তু দাম হচ্ছে, আপনার কাছে যদি নগদ টাকা থাকতো আপনি 8,000-এ কিনতে পারতেন, কিন্তু নাই দেখে আপনাকে 2000 বেশি দিয়ে 10,000-এর লিজ নিতে হচ্ছে। এখন লিজ নেওয়া ভালো হবে নাকি লোন নেওয়া ভালো হবে? লোন নিলে আপনার কত টাকা যাচ্ছে, লিজ নিলে 10,000 যাচ্ছে, মানে 8,000 থেকে 2,000 বেশি লাগতেছে। আর লোন নিলে 11,000 লাগবে, 3,000 বেশি লাগবে। তাহলে লিজ নেওয়াই ভালো। এই দুইটার মাঝে তুলনা করাই হবে এই স্ট্রাকচারের মাধ্যমে। তো আমি এতগুলো অপশন না বুঝিয়ে প্রথমে শুধু এমনিতেই ধারণা দিচ্ছি যে লিজ আমাদের ব্যবসায়ের জন্য কি কি কাজে লাগে এবং কিভাবে এটা তুলনা করে। এখন হচ্ছে ব্রোয়িং অ্যান্ড বাইং অপশনে দেখি একটা বিষয়। এটাতে আপনি বাৎসরিক বা মাসিক যে কোনো থাকতে পারে, এটা বাৎসরিক হিসাবে বুঝে দিচ্ছি। 2200 টাকা করে আপনি কিস্তি দেবেন। 2200 করে কিস্তি দেওয়া লাগবে যদি আপনি লোন নেন, বা সুদের হারও দেওয়া থাকতে পারে। তো ওটা মেইন অঙ্কে বিস্তারিত ওগুলা বুঝতে পারবেন। এখন 2200 করে দিলে 5 বছরে আপনার 11,000 টাকা লাগতেছে, কিন্তু আপনার যন্ত্ররোধ মেইন দাম হচ্ছে 8,000 টাকা। সেখানে এই যে 3,000 টাকা বেশি, এটা সুদ নিল তারা। এখন এই 11,000 টাকা পড়তেছে আমাদের, এটাতে 10,000 আমরা লিজই নিব, কারণ এটাই আমাদের জন্য লাভজনক। যখন টাকা থাকবে না, নগদ টাকা থাকলে তো 8,000 নিলে এটাই লাভজনক হতো, কিন্তু নগদ নাই বলে এই দুইটা অপশন আছে আমাদের, একটা লিজ অপশন, একটা বরোয়িং অ্যান্ড বাইং অপশন। এই দুইটা অপশনের মাঝে একটা আমাদের সিলেক্ট করতে হবে। অঙ্কেও তাই বলবে যে আপনার জন্য কোনটা ভালো হবে, তখন আপনি এভাবে ক্যালকুলেশন করে একটা দুইটারই মেইন হচ্ছে যে কস্টটা, সেটা বের করে যে কোনটার কস্ট সবচেয়ে কম হচ্ছে সেটা আমরা নিব। এই হলো মেইন টপিক। এগুলো যেভাবে সহজে বের করলাম, কিন্তু অঙ্কে সুদের লেখা থাকবে, ট্যাক্স লেখা থাকবে, আরও বিভিন্ন অপশন থাকতে পারে যেগুলো আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে করব। এরকম স্ট্রাকচারটা মুখস্থ করলে তাহলে প্রত্যেকটা অঙ্ক এই একই স্ট্রাকচার। অন্যান্য চ্যাপ্টারের অঙ্কগুলো এক একটা অঙ্ক এক এক নিয়ম থাকে, কিন্তু এটা একটা নিয়মেই একটা স্ট্রাকচারেই সবগুলো অঙ্ক করা যায়। আর বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেয়া আছে। বাইং অপশন, ব্রয়িং অপশন এটা প্রথমে দেয়া আছে, লিজ অপশনটা নিচে দেয়া আছে, কিন্তু ঘুরে পেঁচিয়ে এগুলোই। কিন্তু আমি যেভাবে করাইছি 4-5টা বই থেকে আপনার সবচেয়ে সহজ নিয়মটা আমি এখানে শেখাচ্ছি, যে কারণে আপনারা অন্যান্য নিয়মগুলো বাদ দিবেন। আর এর ভেতরে আপনার লিজ অপশনে কেউ 3টা নিয়েছে, আর একটা এরই ভেতর ঢুকিয়ে দিয়েছে বাইং অ্যান্ড ব্রোয়িং অপশনে। তো আমি যেভাবে করাইছি আপনারা এইভাবেই করবেন, কোনো কনফিউশন নেবেন না ভেতরে যে এটা ভুল হলো কি না, কেউ 3টা দিয়েছে, কেউ 2টা, আবার এই অপশনে 5টা দিয়েছে। আমি 4টা করে দিয়েছি, মোট 8টা অপশন করলে লিজের অঙ্ক শেষ। এই অপশনগুলো করে করে পিভি অফ লোন বের হবে, এটাও পিভি অফ লিজ বের হবে, দুইটাই পিভি কিন্তু। তো দুইটার মাঝে যেটা টাকা কম হবে সেটা আমরা তখন সিলেক্ট করব। এখন আমি অঙ্ক করাতে করাতে বাকি বিষয়গুলো প্র্যাকটিক্যালি কিছু উদাহরণের মাধ্যমে বোঝাবো। এতে করে আপনার এই চ্যাপ্টারের যে সূত্রগুলো এগুলো নিজে নিজেই তৈরি করতে পারবেন, আর মুখস্থ করতে হবে না। তো অঙ্কে চলে যাই। প্রশ্নে বলছে, এ কোম্পানি নিডস টু অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট দ্যাট উইল কস্ট টাকা 3,35,200। একটি কোম্পানি যন্ত্রপাতি বা সরঞ্জাম, অ্যাকোয়ার অ্যান ইকুইপমেন্ট, যন্ত্রপাতি বা সরঞ্জাম ক্রয় করার প্রয়োজন, যার মূল্য 3,35,200 টাকা। দ্য কোম্পানি হ্যাজ টু অল্টারনেটিভস। কোম্পানির কাছে দুইটা বিকল্প রয়েছে। টু ফাইন্যান্স দ্য ইকুইপমেন্ট, কোম্পানির আর্থিক প্রয়োজন মেটানোর দুটি বিকল্প রয়েছে। তার ভেতরে এ নম্বর, টু টেক লিজ ফ্রম আইএলসি ফর 5 years উইথ অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট অফ টাকা 1,20,000 টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ইচ পিরিয়ড। আইএলসি থেকে 5 বছরের জন্য লিজ নেওয়া, যেখানে প্রতি বছর 1,20,000 লিজ পেমেন্ট অফ টাকা 1,20,000, 1,20,000 করে লিজের টাকা পেমেন্ট করতে হবে, যা প্রতি বছরের শেষে পরিশোধযোগ্য। অ্যাট দ্য এন্ড অফ ইচ পিরিয়ড, এন্ড লেখা আছে। আর প্রত্যেকটা প্রশ্ন যখন অঙ্ক আমরা করব, প্রশ্ন পড়ার সময় যে টপিকগুলো, যে ইয়েগুলো আসবে, অপশনগুলো, এগুলো আমরা লিখে নেব। তো আমরা লিখে নেই, গিভেন দ্যাট, গিভেন দ্যাট
কি কি আছে? প্রথমত আমরা 3,35,200 টাকা লাগবে কোম্পানির জন্য ইকুইপমেন্টের। তো ইকুইপমেন্ট কস্ট আমরা লিখি, এটা লিখে নিলে গিভেন দ্যাটটা, তাহলে আমাদের পরবর্তীতে বিভিন্ন ক্যালকুলেশন করার সময় এই অপশনগুলো আর প্রশ্নে খুঁজতে হবে না। প্রশ্নে তো অনেক লেখা আছে, কিন্তু এর ভেতর থেকে যেগুলো আমার প্রয়োজনীয় এখানে লিখে সংক্ষিপ্তভাবে লিখে নেব। পরীক্ষা যেহেতু অল্প সময় থাকে, খুঁজতে অনেক সময় লাগবে, আপনারা এইভাবে করবেন, এতে সময় কম লাগবে। ইকুইপমেন্ট কস্ট, অনেক অঙ্কে লেখা থাকতে পারে কম্পিউটার বা বিভিন্ন নাম থাকতে পারে, এখানে কোনো নাম দেয়নি যে কি কিনবে, কিন্তু ইকুইপমেন্ট একটা সরঞ্জাম, এর কস্ট টাকা 3,35,200 ইকুইপমেন্ট কস্ট। এরপরে আমরা এ নম্বরে দেখলাম লিজ ফর 5 ইয়ার্স। এন এর মান, ইয়ার্স হচ্ছে 5 বছর, নাম্বার অফ ইয়ার, এন তে হলো নাম্বার অফ ইয়ার, এন সমান হচ্ছে 5 ইয়ার্স, এন এর মান গেল। এরপরে হচ্ছে অ্যানুয়াল লিজ পেমেন্ট অফ টাকা, লিজের টাকা যেটা পেমেন্ট করতে হবে, এটা হলো 1,20,000 টাকা। লিজ পেমেন্টকে আমরা এটা বলবো হচ্ছে ALR, অ্যানুয়াল লিজ রেন্ট। রেন্ট মানে ভাড়া, যেটা আমরা দেখলাম যে লিজ মানে হচ্ছে কোনো কিছু ভাড়া নেওয়া, তাহলে ALR দিয়ে প্রকাশ করব লিজের যে পেমেন্টটা, কিস্তি, ALR অ্যানুয়াল লিজ রেন্ট। আমি এরপরে ফুল মিনিং লিখে দিব, এখন শুধু টপিকটা তুলে নিই। ALR হচ্ছে 1,00,000 টাকা, 1,20,000, 1,20,000 ALR। এরপরে বি নম্বর অপশনে যাই। টু টেক লোন ফ্রম যমুনা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক থেকে আপনি লোন নেবেন, দ্বিতীয় অপশনটা। লিজ নিলে এগুলো, লোন নিলে 15% @ 15% paid repayable annual at the end of each of the 5 years। দুইটার অপশন 5 ইয়ার্সই থাকবে, তো আমরা এন এর মান একটাই লিখলাম, 5 ইয়ার্স। ইন্টারেস্ট রেট দিয়েছে কত? 15%। আমরা লিখে নিব যে ইন্টারেস্ট রেট 15%, ইন্টারেস্ট রেট 15%। এরপর ইচ অফ 5 ইয়ার্স ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, সমান কিস্তিতে, 5 বছর সমান কিস্তিতে দেওয়া লাগবে, আর সুদের হার হচ্ছে 15%। আর যেটা হচ্ছে কিস্তি দিব, এটাকে বলে অ্যানুয়াল লোন পেমেন্ট। এটা যেহেতু লোন অপশন, যমুনা ব্যাংক থেকে আমরা লোন নিব, ALP অ্যানুয়াল লোন পেমেন্ট, পিতে পেমেন্ট। এটা AL অ্যানুয়াল লিজ, এলতে লোন হয়, এলতে লিজ হয়, যে কারণে অনেক বই আবার ALP দিয়ে দুইটাই দিয়েছে। দুইটা ALP দিয়ে করতে অনেক সময় অঙ্কে কনফিউশনে চলে আসে, যে কারণে আমি যেভাবে করাচ্ছি এতে আপনার কোনো কনফিউশন থাকবে না, অন্যান্য বইয়েরগুলো দেখবেন না। ALP দিয়েছি এটা, ALR দিয়েছি এটা, দুইটা আলাদা করেছি। ALP, পিতে পেমেন্ট আর আরতে হচ্ছে রেন্ট। অ্যানুয়াল লোন পেমেন্ট, এটা দেয়া নাই প্রশ্নে, এটা বের করতে হবে, এই এটা আমরা বের করব। তারপরে দেওয়া আছে দ্য ইকুইপমেন্ট উইল বি ডিপ্রিসিয়েটেড অন স্ট্রেট লাইন বেসিস। এটা একটা পদ্ধতি, অধিকাংশ অঙ্কে স্ট্রেট লাইনই থাকবে, দুই একটা ভুল ভবিষ্যতে আসে হচ্ছে আরও দুইটা ডিপ্রিসিয়েশন আছে, এরপরে ওগুলো বোঝাবো, ওগুলো হচ্ছে 2-1 লাইনের ক্যালকুলেশন। তারপর কর্পোরেট ট্যাক্স রেট, ট্যাক্স রেট ইজ 40%, 40% ট্যাক্স রেট, এটাও আমরা লিখে নেই, ট্যাক্স রেট 40%। হুইচ অফার দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্টেড বা অ্যাকসেপ্ট, কোম্পানির দুটি বিকল্পের মধ্যে কোনটি গ্রহণ করা উচিত। এর আগে যেরকম বোঝালাম প্রথমে,
ওইভাবে আমরা দুইটা বিকল্পের মাধ্যমে কোনটা কোম্পানির জন্য নেওয়া উচিত সেটা বের করব। আমাদের এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে, এএলপিটা দেওয়া নাই, এগুলো দিয়ে এএলপি বের করা যায়, আমরা বের করে দেখাচ্ছি। তো প্রথমে আসবো হচ্ছে লিজ অপশনে। আমরা একটা একটা করে অপশন করব, দুইটা অপশন যেহেতু, দুইটার মধ্যে কোনটা অ্যাকসেপ্ট করব। তো এ নাম্বার লিজ অপশনটা করব, তারপর বি নাম্বারটা এটা করব। লিজ অপশনের প্রথমে কি করতে হবে, 1 নম্বর ডিসকাউন্ট রেট বের করতে হবে। ডিআর প্রশ্নে দেয়া নাই, এখান থেকে আমরা ডিসকাউন্ট রেটটা বের করব। এ নম্বর লিখে নেই, এভাবে লিখে নেব যে এ নম্বর লিজ অপশন, লিজ অপশন, লিজ অপশন এ এর ভিতরে 1 নম্বরটা অপশন হচ্ছে আমরা বের করবো ডিসকাউন্ট রেট, সংক্ষেপে ডিআর লেখা যায়। প্রথম ক্লাস যেখানে ফুল মিনিংয়ে লিখে দিয়েছি, ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেটের সূত্র লিখবো আমরা। ডিসকাউন্ট রেটের সূত্র হচ্ছে ইন্টারেস্ট রেট, তারপর 1 মাইনাস ট্যাক্স রেট। ইন্টারেস্ট রেটও দেওয়া আছে, ট্যাক্স রেটও দেওয়া আছে। এখন আমরা এখানে মান বসিয়ে বের করব হচ্ছে ডিসকাউন্ট রেট। ট্যাক্স রেট 40%, ইন্টারেস্ট রেট 15%। এখন এই সূত্রটা মনে না থাকলেও এটা কেন হলো এর বেসিক বোঝাবো এখন। এখানে ডিসকাউন্ট রেটকে সংক্ষেপে কেডি বলে, বা ডিআরও লেখা যায়। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা আছে, কেডিও লেখা আছে, ডিসকাউন্ট রেটও লেখা আছে। আপনারা একটাই মুখস্থ করবেন, আমি আর একটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে আপনার কনফিউশন দূর করার জন্য, যে আপনারা বলতে পারেন যে স্যার অন্য একটা বইয়ে দেখলাম কেডি, আপনি লিখেছেন ডিসকাউন্ট রেট, এটা কি ভুল আছে নাকি? কেডিও লেখা যায়, আর কেডি এর ফুল মিনিং হচ্ছে কস্ট অফ ডেট আফটার ট্যাক্স। কস্ট হলো ব্যয়, ডেট ঋণের যে ব্যয়টা, আফটার ট্যাক্স আপনি যে ঋণ নেবেন, ঋণ নিয়ে যন্ত্রপাতিটা বা সরঞ্জামটা কিনবেন, এই যে বাইং অ্যান্ড বরোয়িং অপশন, আর একটা লিজ ভাড়া। তো ঋণ নিলে এর অপশনটাই এখানে আমরা লিজের ভিতরে করতেছি, কারণ এখানে লিজের ক্ষেত্রে এই অপশন করার ক্ষেত্রে ডিসকাউন্ট রেট লাগবে, যে কারণে এর একটা অপশন এখানে দিয়েছি। এটাতে 5টা ছিল, এটাতে 4টা, 3টা, 8টা। তো এটার অপশন এটার ভিতরে দিয়েছি, সমস্যা হবে না। বিভিন্ন বইয়ে এভাবেও করে দেওয়া আছে। আর সে কারণে এটা হচ্ছে ডিসকাউন্ট রেটটা হলো এই ঋণ করা টাকার। তো আপনি যে ঋণ করে 3,35,000 টাকা, 35,200 টাকা নেবেন, এখন তার যে ব্যয়, আপনাকে 3,35,000 নিলে একটা সুদ দিতে হবে। এটাই হচ্ছে ঋণের ব্যয়। ঋণ করেছেন, এই ঋণের টাকার অতিরিক্ত কিছু টাকা দিতে হচ্ছে। তো 3,35,200 টাকা পেতে গেলে আপনাকে যে অতিরিক্ত দিতে হচ্ছে সুদ, এই সুদটা হচ্ছে ঋণের ব্যয়। আর ঋণ করে টাকা আপনি ব্যবসায় খাটাচ্ছেন, যে কারণে ব্যবসায়ের যত ধরনের ব্যয় আছে, ব্যবসায়ের সকল কস্ট, এগুলো হচ্ছে ট্যাক্স মওকুফ, মানে সরকার কোনো ট্যাক্স নেয় না। তো ট্যাক্স বেঁচে গেলেন আপনি। তো এরপরে মেইন বিষয়ে আসি। এর আগে আমরা বিভিন্ন অঙ্কে দেখছি যে এরকম 15%, পার্সেন্ট মানে 100, যে কোনো হার 100-র ভিতরে করলে, 100কে একক ধরে করলে আপনি যত টাকা সুদ বের করতে পারবেন। 15% মানে 100 টাকায়, 100 টাকার জন্য 15 টাকা সুদ দিতে হচ্ছে। পার্সেন্ট মানে 100 টাকা যদি আপনি লোন করেন ব্যাংক থেকে, 15 টাকা সুদ দিতে হবে, তাহলে 15%। এখন আপনি যদি 200 টাকা ঋণ নেন, 200 গুণন 15% করলে আসবে হচ্ছে 30 টাকা। এখন 100 টাকা ঋণ নিলে আপনাকে সুদ দিতে হবে 15%, মানে 100 টাকা নিলে 15 টাকা সুদ দিতে হবে। 200 টাকা নিলে আপনাকে 30 টাকা সুদ দিতে হবে। 3,35,000 নিলে তার সাথে আপনি 15% গুণন দিলে যত সুদ দিতে হবে সেটা বের হয়ে আসবে। তো 100 টাকা আপনি ধরুন, আপনি 100 টাকাই নিলেন, 100 টাকাতে আপনি 5টা প্রোডাক্ট তৈরি করলেন, 5টা প্রোডাক্ট 100 টাকা দিয়ে 5টা প্রোডাক্ট তৈরি করে আপনি বিক্রি করলেন হলো 150 টাকা। এই যে 150 টাকা, সরকার কিসের উপর ট্যাক্স নেবে? আপনার এই 150 টাকা বিক্রি করলেন, এর উপর ট্যাক্স নেবে।
তা আপনি যদি সরকার বলছে যে তোমার ব্যবসায়ের খরচের ওপর কোনো ট্যাক্স হবে না, তা আপনি এই যে 150 টাকায় যে বিক্রি করছেন, 150 টাকায় কি আপনার লাভ? আপনার খরচ কত? 100 টাকা। 100 টাকা ঋণ নিয়ে 150 টাকা বিক্রি করছেন। তো এই খরচের উপর আপনার ট্যাক্সটা সরকার মৌকুব বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু আপনি যদি এইসব বিষয় না জানেন, তাহলে আপনি 150 টাকার উপরে সরকারকে ট্যাক্স দেবেন। এতে আপনার লাভই থাকবে না। 150 টাকার উপর দেখা গেল 40% ট্যাক্স দিয়ে দিলেন, তাহলে আপনার লাভ থাকবে না। কিন্তু সরকার বলছে যে তুমি যা খরচ করছো তার উপর ট্যাক্স দেওয়া লাগবে না। তাও খরচ করছেন কত? ঋণ নিয়ে 100 টাকা। 100 টাকা 150-র ভিতর বাদ দেন। বাদ দেওয়ার পর থাকে কত? 50 টাকা। এই 50 টাকা আপনার লাভ হয়েছে। সরকার বলছে যে 50 টাকার 40% তোমাকে কর দিতে হবে। তাহলে 50 টাকার 40% অনেক কম হবে তখন কর। কিন্তু আপনি যখন 150 টাকারই কর দেবেন, তখন আপনার লাভই থাকবে না, লস হবে। তো যে কারণে ডিসকাউন্ট রেটটা হচ্ছে প্রকৃত খরচের হার। আপনি 100 টাকায় 15 টাকা যে সুদ দিচ্ছেন, সরকার কি করলো? এই যে ট্যাক্স কমিয়ে দিল, এই 15 টাকার সুদ কমিয়ে দিচ্ছে। বলতেছে যে 15 টাকা তুমি যে এটা ব্যয় করছো ঋণ নিয়ে, তাহলে ব্যবসায়ের খরচের উপর তোমার 40% ট্যাক্স দিতে হবে না। তাহলে আপনি 100 টাকার 15 টাকা সুদ দিচ্ছেন, আর 40% আপনার ট্যাক্স মওকুফ হচ্ছে। 15 টাকার 40% হচ্ছে 6 টাকা। বলছে যদি তুমি 100 টাকা সুদের ওপর নাও, সুদ 100 টাকার জন্য তোমাকে দিতে হচ্ছে 15 টাকা সুদ। মানে এটা কি? ঋণ নিয়েছো, ঋণের ব্যয়, ব্যবসায়ের জন্য ব্যয় হচ্ছে 15 টাকা। এই 15 টাকার তোমার 6 টাকা ঋণ মওকুফ, ট্যাক্স মওকুফ। তাহলে 6 টাকা যদি আমাদের 15 টাকার ভেতর থেকে বাদ যায়, তাহলে আমাদের খরচ কত হবে? মেইন সুদ, আমরা ব্যাংক থেকে ঋণ নিচ্ছি, 100 টাকা নিলে 15 টাকা আমাদের ব্যয় হচ্ছে বেশি, 115 টাকা ব্যাংকে দিতে হবে। কিন্তু সরকার যে আমাদের 6 টাকা কমিয়ে দিল, এতে আমরা ব্যাংকে কত পার্সেন্ট ব্যয় হচ্ছে দেখুন একটু। 15 টাকা যেটা দিতে হতো, তার ভেতর থেকে 6 টাকা ট্যাক্স মওকুফ করে দিচ্ছে। 6 টাকা মওকুফ করলে 9 টাকা, 100 টাকার 9 টাকা সুদ দিতে হচ্ছে ব্যাংকে। 15 টাকায় দিতে হচ্ছে, কিন্তু 6 টাকা যে সরকার মাফ করে দিল, এতে আমাদের 6 টাকা কমে গেল। হিসাব করলে যে 100 টাকার 9 টাকা খরচ হচ্ছে এই 100 টাকা ঋণ নিতে। 15 টাকা খরচ হওয়ার কথা, সেখানে সরকার মওকুফ করাতে ট্যাক্স 9 টাকা ব্যয় হচ্ছে, সুদের ব্যয়। এটা হলো প্রকৃত সুদের হার, যেটা ডিসকাউন্ট করা হয়। ডিসকাউন্ট এই যে বাদ দেওয়া মানে ডিসকাউন্ট করা হলো 40%। ডিসকাউন্ট রেটটা হলো 9 টাকার, বা 9 টাকা। 100 টাকার 9 টাকা হলে সেটা 9% হয়। মানে 100 টাকার 9 টাকা মানে 9%। 200 টাকার 9%, তাহলে এভাবে বের হবে। 100 টাকার 9 টাকা হলে 200 টাকা কত? 18 টাকা। আপনি এইভাবে 9% দিয়ে গুণ করে দেখেন, 18ই আসবে। এখানে ক্যালকুলেশন করে 9%ই আসবে। এখন আমরা দেখি ক্যালকুলেশন। ইন্টারেস্ট রেট 15%। 15% ব্যাংকের 100 টাকা নিলে 15 টাকা সুদ দিতে হবে। 1 মাইনাস ট্যাক্স রেট কত দেওয়া আছে? 40%। এটা যেহেতু 1%কে আমরা এরকম সংখ্যায় নিয়ে আসবো। 40%কে কীভাবে ভাঙবো? 40% মানে 100 টাকায় 40 টাকা ট্যাক্স মওকুফ। তাহলে 1 টাকার হিসাব নিয়ে আসলে 15 টাকার হিসাবও বের করা যাবে। 1 টাকার ভেতরে 40%, 1 টাকার 40% আসে 1 টাকা গুণন 40%। 1 টাকা যদি আপনি সুদ দেন, সুদ তো 15 টাকা দিচ্ছেন, তারপরে 1 টাকার হিসাব করেছি এইভাবে বের করে। 1 টাকার 40% আপনি সুদ দিলেন, সুদ দিলে আপনাকে দিতে হচ্ছে কত? 0.40 পয়সা। 1 টাকার 40% মানে কি? 1 টাকা 100 ভাগ করে 40 ভাগ, তাহলে 100 পয়সা 1 টাকা 40 পয়সা আপনাকে এই ট্যাক্স মওকুফ বা ট্যাক্স সেভিংস বলে এটাকে, ট্যাক্স দিতে হচ্ছে না। 1 টাকার 40 পয়সা ট্যাক্স নেবে না সরকার যদি এরকম সুদের উপর নেন। তাহলে 1 টাকার 40 পয়সা মাফ করে দিল সরকার আপনার। তাহলে কত? এখানে 1 টাকার ভেতর 40 পয়সা বাদ দিলে, 1 টাকার ভেতর থেকে মাইনাস 40 পয়সা বাদ দিলে থাকে হচ্ছে 60 পয়সা, 0.60। 1 টাকার যদি 60 পয়সা আপনাকে সুদ দিতে হচ্ছে, 40 পয়সা তো এদিকে সরকার ট্যাক্স মওকুফ করছে, যে কারণে আপনার ব্যয় বা খরচ কমে গেল। 60 টাকা যদি 1 টাকার জন্য দেওয়া লাগে 60 পয়সা,
তাহলে 15 টাকার জন্য কত দিতে হবে? 15 টাকা দিয়ে এর গুণন করলে এটা বের হবে 9%। তাহলে 100 টাকা আপনি ঋণ নিলে আপনাকে 15 টাকার জায়গায় 9 টাকা, এই যে ডিসকাউন্ট হলো। আগে ঋণের কস্ট 15% হওয়ার কথা, 100 টাকা নিলে 15 টাকা ঋণের কস্ট বা ঋণের ব্যয়, বা ঋণ নেওয়ার জন্য ব্যয় করতে হচ্ছে কত, সুদ দিতে হচ্ছে, মানে ঋণ নেওয়ার জন্য ব্যয় হচ্ছে এটা, আর সেখানে আপনার 9%-এ চলে আসলো। এটা হচ্ছে ডিসকাউন্ট রেট বের করা। এই টপিক শেষ। আপনার বেসিক ছাড়া অল্প সময়ে বের করতে পারবেন, কিন্তু বেসিক বুঝলাম যে কারণে একটু সময় লাগলো। 2 নম্বর কি দিয়ে আছে? পিভিআইএফএ। পিভিআইএফএ বের করব। পিভিআইএফএ পিভিআইএফএ এর সূত্র হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই। পিভিআইএফএ এর ফুল মিনিং হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অফ অ্যানুইটি। প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর আমরা প্রায় সকল অঙ্কেই দেখেছি বা জানি যে পিভি ফ্যাক্টর দেওয়া থাকে। পিভি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর প্রত্যেকটা অঙ্কেই প্রায় দেয়া থাকে, সেই হিসেবে আমাদের সকলের জানার কথা। তো পিভি ফ্যাক্টর দিয়ে কোনো একটা টাকাকে বর্তমান মূল্যে রূপান্তর করা হয়, আর পিভিআইএফকে অ্যানুইটির টাকাগুলোকে বর্তমান মূল্যে আনা হয়। এটা একটা টাকাকে বর্তমান মূল্যে আনা হয়, এটা একাধিক কিস্তি, 1,20,000 করে 5 বছর দেয়া লাগবে। তাহলে 5 বছর যদি দেয়া হয়, সে 5 বছরে যে যতগুলো টাকা দেয়া হচ্ছে তার বর্তমান মূল্য এখন কত। ধরুন পিভি ফ্যাক্টর দিয়ে একটা বোঝাই, তাহলে এটার কাজটা বুঝতে পারবেন। আপনার 200 টাকা আজকে সুদের উপর ব্যাংক থেকে নিলেন, 200 টাকা আজকে যে নিলেন, এটা কি প্রেজেন্ট ভ্যালু, পিভি। এখন 200 টাকার জন্য আপনাকে কত দিতে হবে সেটা বের করি। 1 প্লাস, এটা সূত্র 1 প্লাস আই টু দি পাওয়ার এন। আই হচ্ছে সুদের হার। আপনি 200 টাকা নিলে তখন ব্যাংক আপনাকে বলবে যে 100 টাকার জন্য আপনাকে 15 টাকা সুদ দিতে হবে। এখন 1 প্লাস আয়ের মান 15% সুদ, তাহলে 0.15 ব্যাংক বলেছে, সেই সুদের হারটা বসিয়ে দিলাম। এখন আপনি ব্যাংকে 2 বছর পরে টাকা দেবেন, এটা চুক্তি হয়েছে 2 বছর পরে। এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা। 200 টাকা নিলেন, 2 বছর পরে আপনি দিয়ে দেবেন। এখন এটা ক্যালকুলেশন করলে আপনার ফিউচার ভ্যালু, 2 বছর পরে আপনি যেহেতু টাকা দেবেন, তাহলে 2 বছর পরে আপনার কত টাকা পরিশোধ করতে হচ্ছে, ফিউচার ভ্যালু কত, এফ ভি হচ্ছে ফিউচার ভ্যালু 200 টাকা। এই পুরোটা ক্যালকুলেশন করলে 1.15 এর উপর পাওয়ার 2 করলে আসে হচ্ছে গুণন, ব্র্যাকেট উঠে গেল, গুণন 1.3225। এটা ক্যালকুলেশন করলে এটা আসে সর্বমোট, এটার সাথে এটা গুণ করলে আসে 264.5। এটা আসলে কি ফিউচার ভ্যালু। 200 টাকা আপনার এখন নিলে আপনার ভবিষ্যতে 2 বছর পরে পরিশোধ করতে হবে 264 টাকা। তাহলে 200 টাকা আপনার নিয়েছিলেন, 64 টাকা বেশি, 64.5, মানে 64 টাকা 50 পয়সা আপনাকে সুদ দিতে হচ্ছে 2 বছরের জন্য। এটা কি ভবিষ্যৎ মূল্য না? পি ফ্যাক্টরের কাজ কি? পি ফ্যাক্টরের কাজ হলো আমরা পি ফ্যাক্টর বের করি 2 নম্বর বছরে। এটা 2 নম্বর বছরে পি ফ্যাক্টরের নির্ণয়ের সূত্র আমরা এর আগে অনেকবার আমরা হয়তো শিখেছি, যারা শিখিনি তারা এটাতে শিখে নেই, বারবার লাগবে এটা, সকল অঙ্কে প্রায় পি ফ্যাক্টর বের করতে হয়। এটা এমন একটা ফ্যাক্টর পিভি যা প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসে, ভবিষ্যৎ মূল্যকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসে। 1 টাকার জন্য এটা বের হবে, তারপরে যত টাকা হবে তার সাথে গুণন দিলে আসবে। 1 টাকা পিভি ফ্যাক্টর কত আসে দেখি, 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এটা হচ্ছে সূত্র, পিভি ফ্যাক্টর নির্ণয়ের সূত্র। এখন আমরা সূত্র অনুযায়ী মান বসাই। 1 টাকা এর পিভি ফ্যাক্টর 1 প্লাস পার্সেন্ট কত, 15, 0.15 পাওয়ার হচ্ছে 2। কয় বছরের জন্য এটা? 2 বছরের। 2 নম্বর বছরে পি ফ্যাক্টর কত বের হয়? এটা পি ফ্যাক্টর বের হয় হচ্ছে 0.75614367। এখান থেকে 4টা সংখ্যা নিলেও হয়,
ক্যালকুলেশনে যা ক্যালকুলেটরে আসছে আমি সবগুলো নিয়েছি, যেন একটা পয়সাও কম বেশ না হয় আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনার পরীক্ষা 4টা নেবেন। তাহলে বোঝাচ্ছে কি 1 টাকার বর্তমান মূল্য 75 পয়সা। এখন 75 পয়সা সেটা 2 বছর পরে 1 টাকা হবে, ভবিষ্যৎ মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে ভবিষ্যৎ মূল্য যে 264 হয়, এটা আপনার কোনো কিছু দেয়া নেই, শুধু আপনার 264 দেয়া আছে। আপনি 200 বের হবে কিভাবে? তাহলে এই 264 এটা কি ভবিষ্যৎ মূল্য, ফিউচার ভ্যালু। এই ফ্যাক্টর এর সাথে ফিউচার ভ্যালুটা গুণন দেবেন। 264.5 এর সাথে 264.5 যদি গুণন দেওয়া হয়, তাহলে আসে হচ্ছে, আপনি হিসাব করে দেখবেন যে 200 টাকা আসে। 200 টাকা কি? এটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে কি আমরা ভবিষ্যৎ মূল্যকে, 264 টাকার ভবিষ্যৎ মূল্যকে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বের করলাম, বের করলে বর্তমান মূল্য বের হলো। বর্তমান মূল্য আমরা 200 টাকা, এই যে এখানে 200 টাকা বর্তমান মূল্য দিয়ে আমরা ভবিষ্যৎ মূল্য বের করেছি, ভবিষ্যৎ মূল্য দিয়ে আমরা পি ফ্যাক্টরের সাথে গুণ করে পিভি ফ্যাক্টরের দ্বারা প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্যতে নিয়ে আসলাম। এটাও সেম ভাবে এই ফ্যাক্টরের কাজও, এটা হচ্ছে একটা মানে এই 1 বছরের জন্য, আর এটা একাধিক মানে কিস্তির টাকার 5 বছর, যেহেতু কিস্তি 5 বছরের টাকার বর্তমান মূল্যে এই সূত্রের মাধ্যমে এভাবে আসবে। তো আমরা মেইন ক্যালকুলেশনে চলে যাই, এগুলো আমি বোঝার জন্য করে দিলাম। আমরা পিভি ফ্যাক্টর যেরকম বের করলাম, এটাও একটা পিভি ফ্যাক্টর, এটা হচ্ছে কিস্তির টাকার পিভি ফ্যাক্টর বের হবে, 1,20,000 করে এই টাকার পিভি ফ্যাক্টর বের হবে। তো আমরা পিভি ফ্যাক্টরটা বের করি। 1 - 1 ডিভাইডেড 1 প্লাস আই এর মান। এখানে যে আই, এই আইটা হচ্ছে এই যে ডিসকাউন্ট রেট, আয়ের পরিবর্তে আরও লেখা যায় আই বা আর বা কেডি। এখন এই আয়ের মানটা এটা হবে, কারণ আমাদের যেটা সুদের হার 15%, তার ভেতর থেকে সরকার কিছু কমিয়ে দিয়েছে আমাদের ট্যাক্সের মাধ্যমে, উপকার হয়েছে, এতে আমাদের খরচ কমেছে। তাহলে আমরা যা কিস্তি নিয়েছিলাম, লোন নিয়েছিলাম, তার 15 টাকা দেওয়ার কথা 100 টাকায়, সেখানে 9 টাকা দেওয়া হচ্ছে। তো এই যে এটা হচ্ছে 9 টাকা, কি এটা প্রকৃত খরচ, 15 টাকা খরচ হওয়ার কথা লোন নেওয়ার কারণে, সেটার 15 টাকার পরিবর্তে 9 টাকা প্রকৃত অর্থে খরচ হচ্ছে। এই 15 টাকা এটা নামমাত্র। এখান থেকে যেগুলো বাদ গেল, বাদ দেওয়ার পরে প্রকৃতপক্ষে আমাদের 9 টাকা খরচ হচ্ছে, 100 টাকা নিলে সুদ দেওয়া লাগতেছে। তো আমরা প্রকৃতটা দিয়েই এটা বের করব। এখন আমরা 9% বের করলাম, এখানে 9 দিব, 9% এভাবে ভাঙবো। 100 টাকার 9 টাকা মানে 100 দিয়ে 9কে ভাগ করলে 9% আসবে, এরকম 0.09, 0.09। আর এন হচ্ছে নাম্বার, বছরের সংখ্যা 5, কোথায় গেল বছরের সংখ্যা? এন, নাম্বার অফ 5 ইয়ার্স। নিচে আই, আইটা এখানে 0.09। সবগুলো আমরা এভাবে ক্যালকুলেশন করব। এবার ক্যালকুলেশন যদি করি, এখানে আসে হচ্ছে 1 - 1 ডিভাইডেড, পুরোটা ক্যালকুলেশন একবারে ক্যালকুলেটরে করা যায়। একবারে ক্যালকুলেটর করলে আসে 0.350068686861 আর নিচে হলো 09। 09 দিয়ে এটাকে ভাগ করলে আসে হচ্ছে 3.8897। 3.8897 হচ্ছে 5 বছরের জন্য একত্রে 5 বছরে ফ্যাক্টর বের হলো পিভিআইএফএ, কিস্তির ফ্যাক্টর। আগেরটা যেরকম ফ্যাক্টর বের করেছিলাম, সেটার সাথে বর্তমান মূল্য গুণ দিয়েছিলাম, এটা ভবিষ্যৎ মূল্য গুণ দিয়েছিলাম, এটা ভবিষ্যৎ মূল্য 1,20,000 করে কিস্তিতে দেওয়া হচ্ছে ভবিষ্যৎ পর্যন্ত। তাহলে এই ভবিষ্যৎ মূল্যের সাথে 1,20,000 সাথে এটা গুণ দিলেই লিজের যে টাকা, তার বর্তমান মূল্য বের হয়ে আসবে। এটা আমি সাইডে লিখে নেই, পিভিআইএফএ বের হলো হচ্ছে 3.8897।
পিভিআইএফ এ বের হয়েছে এটা ডিসকাউন্ট রেট এটার জন্যই শুধু। তারপরও লিখে নেই ডিআর হচ্ছে 9%। এটা আমাদের করা শেষ। তাহলে দুইটা শেষ। 3 নম্বর এএলআর। 3 নম্বরটা আমরা যদি প্রশ্নে দেয়া থাকলো, না থাকলে আমরা বের করব। বের করার সূত্রটা এটাতে দেয়া নাই, যেহেতু এটার সূত্র আর এই সূত্র সেম সূত্র, কিস্তির টাকা বের করার। তো এটার কিস্তির টাকা দিয়ে আছে 1,20,000 লিজের ক্ষেত্রে, এএলআর অ্যানুয়াল লিজ রেন্ট। তাহলে 1,20,000 দেয়া আছে, আমরা এখানে শুধু লিখে নেব এএলআর অ্যানুয়াল লিজ রেন্ট হচ্ছে টাকা 1,20,000। এটা আমাদের ক্যালকুলেশন করতে হলো না। যদি না দেয়া থাকতো এটা, তাহলে ক্যালকুলেশন করা লাগতো, আর কিছু অপশন দেয়া থাকতো, ওইভাবে আমরা করে নিতাম। এটাতে দেয়া আছে। 3 নম্বর অপশন শেষ। এবার আমাদের কাজ হলো 4 নম্বর অপশন, পিভি অফ লিজ, লিজের বর্তমান মূল্য। এই যে ফ্যাক্টর দিয়ে ওটাতে গুণ করলে বর্তমান মূল্য বের হয়ে আসবে, এরপরে ক্যালকুলেশন সেটা। এখন 4 নম্বর এই অপশনের জন্য এভাবে একটা টেবল করতে হবে, প্রত্যেকটা সেম থাকবে, কোনো চেঞ্জ নাই যে কোনো অঙ্কে। 1 নম্বর এটা কলাম, 1 নম্বর কলাম হচ্ছে এটা ইয়ার, বছরের সংখ্যা। ইয়ার হচ্ছে 1 থেকে 5 বছর একসাথে আমরা করব লিজের ক্ষেত্রে। 2 নম্বর এটার নাম হচ্ছে এএলআর অ্যানুয়াল লিজ রেন্ট, যেটা বের করাই আছে 1,20,000। 1,20,000 অ্যানুয়াল লিজ রেন্ট। 3 নম্বর কলাম হচ্ছে ট্যাক্স অ্যাট দ্য রেট 40%। ট্যাক্স হচ্ছে 40%। ট্যাক্স কীভাবে বের করা লাগবে? আমরা তো জানি যে লিজ নিলে লিজের টাকা, এটা হচ্ছে ব্যবসায়ের একটা খরচ, ব্যবসায়ের খরচের উপর সরকার ট্যাক্স মওকুফ করে। তো 40% ট্যাক্স দিতে হতো, সেটা সরকার মাফ করে দিল। তাহলে আমাদের 1,20,000 টাকা কিস্তি হওয়ার কথা 1 বছরে, প্রত্যেক বছরে। সেখানে আমাদের কিস্তি হবে কত? 3 সমান হচ্ছে 2 গুণন পার্সেন্ট, অ্যাট দ্য রেট যে পার্সেন্ট দেওয়া আছে গুণন দিব। তাহলে 2 নম্বর ঘরের সাথে 3 নম্বর ঘর এই পার্সেন্টটা গুণন। 1,20,000 এর সাথে এই 40% গুণন করলে 40%-এ আসে হচ্ছে 48,000 টাকা। 48,000 টাকা 1,20,000 করে লিজের টাকা দেওয়ার কথা কিস্তি, সেখানে 48,000 টাকা সরকার মওকুফ করে দিয়েছে ট্যাক্স, যেটা ট্যাক্স দেওয়া লাগতো সেটা এখন দিতে হচ্ছে না, আমাদের খরচ কমে গেল। 1,20,000-এর ভেতর থেকে 48,000 বাদ দেওয়ার পরে 4 নম্বর ঘর, 4 নম্বর কলাম হচ্ছে 2 মাইনাস 3 নম্বর কলাম। 2 হচ্ছে 1,20,000, 3 নম্বর কলাম 48,000 বাদ দেওয়ার পরে আমাদের তাহলে 1,20,000-এর জায়গায় 48,000 টাকা কম দিতে হচ্ছে কিস্তি বা লিজের ভাড়া। তাহলে প্রকৃত ভাড়া কত? 72,000 টাকা ভাড়া দিতে হচ্ছে। 1,20,000-এর ভিতরে 48 বাদ দিলে 72,000 টাকা ভাড়া দিতে হচ্ছে। এটার নাম বলে হচ্ছে নেট ক্যাশ ফ্লো। নেট ক্যাশ ফ্লো, FLOW, আপনারা সংক্ষেপে লিখতে পারেন NCF, সংক্ষেপে এভাবে লিখলেই হবে। আমি ফুল লিখে দিলাম বোঝার জন্য। 4 নম্বর কলাম শেষ। এবার 5 নম্বর কলাম। 5 নম্বর কলামের কাজ হচ্ছে PVIF এ যা দেওয়া আছে এটার পার্সেন্টেজ। PVIF এ আমরা হচ্ছে বের করেছিলাম 3.8897। 5 নম্বর। 6 নম্বর কলাম, আমরা পিভি ফ্যাক্টরের সাথে যে টাকাটা 72,000, এটা 1 বছরের জন্য, কিন্তু আমরা 5 বছরেরই করতেছি। 72 করে 5 বছরেরই কিস্তি, 5 বছরের সাথে এটা 5 বছরে বের করেছি ফ্যাক্টর একবারে। আমরা পিভি ফ্যাক্টর যেটা প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বের করেছিলাম 1 বছরের জন্য, তারপর বললাম যে পিভিআইএফ এ এটা 5 বছরের জন্যই। তো 5 বছরের জন্য বের হয়েছে 1 বছরে 72,000 করে। 5 বছরের জন্য কত টাকা বর্তমান মূল্য আসে সেটা দেখি। 2,80,058।
2,80,058। 2,80,058, আর এটা হচ্ছে পিভি। 6 নম্বর কলাম, এটা বের করার জন্য 4 আর 5 গুণ, 4 গুণন 5। প্রেজেন্ট ভ্যালু বের হলো 2,80,058। লিজের বর্তমান মূল্য বের করলাম। এখন আমাদের এই চারটাও করতে হবে। এখন লোন যে নিব, লোনের বর্তমান মূল্য বের করে কত টাকা আসে দুইটার সাথে কম্পেয়ার করে যেটা কম হবে সেটাই আমরা নিব। লিজ নিব, যদি কম আসে লিজের টাকা, লোনের টাকা যদি কম আসে বর্তমান মূল্য, তাহলে লোন নিব। এরপরে বি নম্বর অপশন আমরা করব। এটা মিশিয়ে দিচ্ছি। বি নম্বর অপশন আমরা কি করব হচ্ছে বাইং আর ব্রোয়িং অপশন।